আজকে যে সত্যি ঘটনা বা ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের কানপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে একটা সুন্দর শহর, নাম হচ্ছে চৌবেপুর। সেখানে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল সঞ্জয় শর্মার ফ্যামিলি। সঞ্জয় শর্মার বয়স 35 বছর। 12 বছরের বিবাহিত জীবন তার। তার ফ্যামিলিতে তার স্ত্রী মিনু শর্মা, বয়স 31, আর তার 3 ছেলে মেয়ে রয়েছে। তার বড় মেয়ে খুশি, তার বয়স 10 বছর। তারপরে একজন 8 বছরের, আরো একজন 5 বছরের। 11 মে 2025-এ সকালবেলায় মিনু শর্মার যে বড় মেয়ে খুশি, তার ঘুম ভাঙে। তারা রাত্রেবেলায় 8টার সময় মা রান্না করেছিল, তারপরে তারা 9টার মধ্যেই 3 ভাই বোন ঘুমিয়ে পড়েছিল। বাবার সাথে তাদের রাত্রেবেলায় দেখা হয়নি, কোনোদিনই দেখা হয়নি। বাবা একটা বড় হোটেলে ওয়েটারের কাজ করে। প্রত্যেক দিন রাত্রেবেলায় 12:30টার পর সে বাড়ি ফেরে। প্রত্যেক দিনই বাচ্চারা ছোট, সকালবেলায় তাদের স্কুল থাকে, তারা ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি। সেদিনও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মেয়ে মায়ের খোঁজ করছিল, সব জায়গায় দেখে। ভাড়া ঘর, খুব বড় বাড়ি নয় তাদের। তো সেই ঘরে কোথাও মাকে দেখতে পায় না। টয়লেটে দেখে, সেখানেও মা নেই। তাহলে মা কোথায় গেল? বাবার পাশে যে জায়গাটা খালি পড়ে রয়েছে ওখানে মায়ের থাকার কথা, কিন্তু এতটা বেলা হয়েছে, মা তো এতক্ষণে উঠে যাওয়ার কথা। তাহলে মা কোথায় গেল? সে নিজের 8 বছরের ভাই শুভ তাকে সঙ্গে নিয়ে ছাদে যায়। মা কিন্তু মাঝে মাঝে কাপড় শুকোতে দিতে ছাদে যায়, রাত্রেবেলাও গরম লাগলে মাঝে মাঝে ছাদে গিয়ে বসে। তো বাচ্চা দুজন ছাদে যায়। ছাদে গিয়ে তারা অবাক হয়ে যায়, পুরো ছাদে প্রচুর রক্তের দাগ। তারা এবার ভাবে যে মায়ের কিছু হয়নি তো। ছাদ থেকে রেলিং এর ওপারে নিচে যখন তাকিয়ে দেখে, তারা দেখে মায়ের শাড়ি দেখতে পাচ্ছে। এবার ভালোভাবে দেখলে বোঝা যায় যে নিচে শুধু মায়ের শাড়ি নয়, মাও পড়ে রয়েছে। ছুটে তারা দুজন নিচে আসে। আরো আর একটা সাইডে এই বাড়ির যে ওনার, বাড়ির যে মালিক, তার বাড়ি। তারা ছুটে গিয়ে বাড়ির মালিক সৌরভ শুক্লা আর তার স্ত্রী জ্যোতি শুক্লা, তাদের দুজনকে ব্যাপারটা জানায়। জ্যোতি শুক্লা এই 3জন বাচ্চাকে যথেষ্ট ভালোবাসত। বাচ্চারা তাকে মাসি বলে ডাকত। মাসিকে সমস্ত ব্যাপারটা জানাতেই মাসি ছুটে এসে মিনুর হাজবেন্ড সঞ্জয়কে জাগায়। সঞ্জয় প্রত্যেক দিন খুব দেরি করে আসে, সেই জন্য অনেকক্ষণ ধরে সে ঘুমায়। তাকে তোলা হলে সবাই ছুটে সেই জায়গাটাতে যায় যেখানে তারা মিনুকে পড়ে থাকতে দেখেছিল। মিনুকে তারা কাছে গিয়ে দেখে, বোঝা যায় যে মিনু আর বেঁচে নেই। মিনুর বাপের বাড়িতে কিছুটা দূরেই একটা গ্রাম, মিনুর শ্বশুর বাড়িতে সব জায়গায় খবর দেওয়া হয়, লোকজন চলে আসে। সেই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ টিমকে। পুলিশ আসে। মিনুর মা লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে পুলিশকে বলে যে এই যে ঘটনা তার মেয়ের সাথে ঘটেছে, এটার জন্য তার জামাই সঞ্জয় শর্মা দায়ী। কারণ সঞ্জয় শর্মার সাথে তার মেয়ের সুখের জীবন নয়। সঞ্জয় শর্মা প্রায় প্রত্যেক দিন মারধর করতো তার মেয়েকে। মেয়ে রেগে মাঝে মাঝে বাপের বাড়ি চলে আসতো, তখন আবার সঞ্জয় শর্মা গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনত। তবে সে যে তার মেয়েকে এইভাবে মেরে ফেলবে তিনি কখনো ভাবেননি। যদি তিনি একটুও বুঝতে পারতেন যে তার মেয়েকে তার জামাই এইভাবে শেষ করে ফেলবে, তাহলে তিনি নিজের মেয়েকে কখনো এই বাড়িতে পাঠাতেন না। এই সমস্ত কথা বলে ভদ্রমহিলা জোরে জোরে কাঁদতে শুরু করেন। মিনুর যে হাজবেন্ড, পুলিশ তাকে দেখে, তার সারা জামা কাপড়ে রক্তের দাগ। তাকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে যখন টেস্ট করা হয় তখন দেখা যায় যে তার জামায় যে রক্তের দাগগুলো,
সেগুলো সব মিনুর রক্তেরই দাগ। এবার পুলিশ বোঝে যে সঞ্জয় শর্মা মিনুর হাজবেন্ড মিনুকে ধারালো যন্ত্র দিয়ে আঘাত করে তারপরে ছাদ থেকে ফেলে দিয়েছে। মিনুর হাজবেন্ড কিন্তু এই ব্যাপারে কিছুই বলছিল না। সে মন খারাপ করে কাঁদছিল আর বারবার একটাই কথা বলছিল, সে এই ঘটনা ঘটায়নি। পুলিশ তাকে জিজ্ঞেস করে, তাহলে তোমার জামায় মিনুর রক্তের দাগ এলো করতে? সে বলে, যখন সবাই তাকে বলেছিল যে মিনু ছাদ থেকে পড়ে গেছে, তো সে ছুটে মিনুর বডির কাছে গিয়ে জোরে নাড়া দিয়ে জাগাবার চেষ্টা করেছিল, উঠাতে চেষ্টা করেছিল। সে ভাবছিল যদি মিনু বেঁচে থাকে, কোনোভাবে যদি তাকে বাঁচানো যায়, তাই সে চেষ্টা করেছিল। তাই জন্য মিনুর জামা কাপড়ে লেগে থাকা রক্ত তার গায়ে লেগে গেছে, আর এগুলো সেই দাগ। সে এই ঘটনা ঘটায়নি। এবার কিন্তু পুলিশের মনে হচ্ছিল যে সে সত্যি কথাই বলছে। তারপরে যখন তার কাছে আরো অনেক জিজ্ঞাসাবাদ হয়, তো প্রথমটায় সে কিছু বলতে চায়নি যে কে এই ঘটনা ঘটিয়েছে, সে সে বিষয়ে কিছুই জানে না, এটাই সে বলছিল। কিন্তু পরবর্তীকালে সে বলে যে তার স্ত্রীর সাথে একজন ছেলে যার নাম অনুজ, তার একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা সে জানে। তার স্ত্রীকে সে অনেকবার বুঝিয়েছিল, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি তার কথা শুনতে। পুলিশ বলল, তাহলে এতক্ষণ ধরে তুমি বলছিলে না কেন? তখন সঞ্জয় শর্মা বলে যে তার স্ত্রীকে কেউ খারাপ বলুক এটা সে চায় না, আর বিশেষ করে সে এখন আর বেঁচে নেই। তার মারা যাওয়ার পরে তার নামটা এইভাবে লোকজন অসম্মান করে তার কথা বলুক, সেটা সে একদমই চায় না। সেই জন্য সে অনুজ দুবের নাম এতক্ষণ বলেনি। কিন্তু যখন সে দেখেছিল যে পুলিশ টিম তাকে সন্দেহ করছে, তাকে এবারে কোর্টে তোলার সময় হয়ে গেছে, তখন সে বাধ্য হয়ে অনুজ দুবের নাম বলেছিল। আর সে বলেছিল যে অনুজ দুবে রতেপুর নামের একটা গ্রামে থাকে। এবার পুলিশ ইনভেস্টিগেশনটা শুরু করে অনুজ দুবের কথা মাথায় রেখে। এবার পুলিশ মৃতা মহিলার কল ডিটেলটা চেক করে। কল ডিটেলে দেখা যায় যে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সে অনুজ দুবের সাথে কথা বলতো। তবে ইদানিং কিছুদিন ধরে সে অনুজ দুবের সাথে কথা কম বলছিল। 11 মে 2025 সকালবেলায় মিনু শর্মার বডি পাওয়া গেছিল। 10 মে 2025 রাত্রেবেলায় তার লাস্ট কল হয়েছিল ওই অনুজ দুবের সাথে। অনুজ দুবের যখন ফোনের লোকেশন বের করা হয়, তখন দেখা যায় যে অনুজ দুবের ফোনের লোকেশন রাত্রেবেলায় 10টা থেকে 11টা পর্যন্ত বিনুর ছাদেই ছিল, বিনুর ফোনের লোকেশনের সাথে। 11টা বেজে 52 মিনিটে বিনুর ফোনটা সুইচ অফ হয়েছিল সেই রতেপুর গ্রামের কাছে। রতেপুর মানে যেখানে অনুজ শর্মার বাড়ি ছিল। এবার প্রশ্ন, বিনু শর্মার সাথে অনুজ দুবের আলাপ হয়েছিল কিভাবে? অনুজ দুবের বাড়ি ছিল রতেপুর, সেখান থেকে অনুজ দুবেকে অ্যারেস্ট করা হয়। তারপরে অনুজ দুবে, সঞ্জয় শর্মা সবার জিজ্ঞাসাবাদ হওয়ার পরে যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা এবার বলুন। সঞ্জয় শর্মার বিয়ে হয়েছিল, তার 3 ছেলে মেয়ে হয়েছিল, তারা গ্রামেই থাকত। সঞ্জয় শর্মা এক বন্ধু মারফত খুব বড় হোটেলে ওয়েটারের কাজ পেয়ে যায়। সে প্রথমে এসে একাই সেখানে থাকতো, কাজ শুরু করেছিল। তার স্ত্রী বারবার বলছিল যে হাজবেন্ডের সাথে শহরে গিয়ে থাকবে। সে একটা ঘর ভাড়ায় নেয়। বাড়িটা ছিল জ্যোতি আর সৌরভ শুক্লা। সেই বাড়িতে আরো বিভিন্ন ভাড়াটে থাকতো। সেখানে সঞ্জয় একটা ঘর ভাড়া নিয়ে নিজের স্ত্রীকে আর 3 জন বাচ্চাকে নিয়ে এসে থাকতে শুরু করে। হোটেলের কাজ রাত্রেবেলায় সে 12:30টার আগে বাড়ি ফিরে আসতো না। এইভাবে কিন্তু 2 বছর খুব ভালো কাটে। হোটেলে লম্বা সময় থেকে কাজ করতে করতে সঞ্জয় শর্মার
মদ খাওয়ার অভ্যেস শুরু হয়ে যায়। সে রোজই ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। সেই ব্যাপারটা তার স্ত্রী বিনুর একদম পছন্দ ছিল না। এই ব্যাপার নিয়ে প্রথম দিকে ঝগড়া ঝামেলা শুরু হয়। তাদের বাড়ির যে মালিক সৌরভ শুক্লার বাড়ি রতেপুর গ্রামে। তার দূর সম্পর্কের ভাই অনুজ দুবে মাঝে মাঝেই গ্রামের কিছু খবর নিয়ে বা গ্রামের কোনো ফলমূল নিয়ে বা গ্রামের পরিবার থেকে কোনো খাবার দাবার নিয়ে সৌরভ শুক্লা আর জ্যোতি শুক্লার বাড়িতে এসে পৌঁছাতো। সেই সময় তার দেখা হয়েছিল জ্যোতি শুক্লার বাড়ির ভাড়াটে মহিলা বিনু শর্মার সাথে। বিনু দেখতে যথেষ্ট আকর্ষক, দেখেই অনুজের ভালো লেগে যায়। এদিকে সঞ্জয় সবসময় মদ খেয়ে বাড়ি আসে, স্ত্রীর সাথে বিশেষ সময় কাটায় না। স্ত্রীর যে চাহিদা, টাকা পয়সা হোক বা শারীরিক চাহিদা, সেগুলোর দিকে তার বিশেষ মনোযোগ নেই। ধীরে ধীরে বিনু শর্মার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল অনুজের সাথে। লম্বা চলেছিল সম্পর্কটা। অনুজ নিজের বাড়িতে জানিয়ে দিয়েছিল যে সে বিয়ে করবে না, সে এইভাবেই থাকবে। বাড়ির লোকজন প্রচুর চেষ্টা করার পরেও অনুজের বিয়ে দিতে পারেনি, কারণ অনুজ বিনুর সাথে বিয়ে করতে পারছিল না। মনে মনে তাকেই স্ত্রী ভেবে নিয়েছিল। বিনু যখন যত টাকা অনুজের কাছে চাইতো, অনুজ সেটা দেওয়ার চেষ্টা করত। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হাত খরচের জন্য সে বিনুকে দিত। অনুজের সাথে সম্পর্কটা গভীর হওয়ার পর থেকে বিনু নিজের হাজবেন্ড সঞ্জয় শর্মার দিকে বিশেষ একটা মনোযোগ দিত না। সঞ্জয় শর্মা ড্রিঙ্ক করলেও কিছু বলতো না। সঞ্জয় শর্মা রাতে বাড়ি না ফিরে আসলেও কিছু বলতো না। সঞ্জয় শর্মা নিজের অন্যান্য বন্ধুদের সাথে বাইরে বেড়াতে গেলেও সে কিছু বলতো না। এইভাবে সব ঠিকঠাক চলছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় যে কিছুদিন ধরে বিনু শর্মার পাড়াতে বেশ কিছু স্টুডেন্ট ভাড়ায় থাকতে এসেছে পাশের বাড়িতে। অশোক নামের একজন ছেলে, সেও থাকতে এসেছে। বিশাল ধনী ফ্যামিলির একজন ছেলে অশোক। বিনু যেহেতু দেখতে খুব সুন্দরী ছিল, গায়ের রং বেশ ভালো ছিল, পাশের লোকজন বিশেষ করে কম বয়সী ছেলেরা তার দিকে একটু আকৃষ্ট হতো। বিনু সেই ব্যাপারটা সুযোগ নিত। সে ওই ধরনের মানুষজনের সাথে কথা বলে সম্পর্কটাকে আরো বাড়ানোর চেষ্টা করত, যেমনটা সে অনুজের টাইমে করেছিল। এবার সে ধীরে ধীরে অনুজের প্রতি নিজের মনোযোগটা কমিয়ে দিয়ে অশোকের দিকে মনোযোগ দিচ্ছিল। কারোর সাথে গল্প করতে বা ঘনিষ্ঠভাবে সময় কাটাতে তার বিশেষ একটা অসুবিধা হতো না, কারণ সারাদিন তার হাজবেন্ড বাড়িতে থাকতো না। রাত্রেবেলায় 12:30টার পর বাড়িতে আসতো। ছুটির কোনো ব্যাপার তার ছিল না। আর তার স্ত্রী কাউকে ইচ্ছা হলেই নিজের বাড়িতে ডেকে বসে গল্প করত। বাড়ির যে মালিক বা ওনার, তারাও এই ব্যাপারটা দেখতো না যে ভাড়াটেরা নিজের বাড়িতে কাকে ডাকছে, কি করছে। ভাড়াটা টাইমলি পেলেই তারা আর কিছুই বলতো না। বিনু 6 মাস ধরে সেই অশোকের সাথে নতুন সম্পর্কে ব্যস্ত ছিল। অনুজকে একদম সময় দিচ্ছিল না, তবে ফোন কলে মাঝে সাঝে কথা বা রাত্রেবেলায় অনুজ মাঝে মাঝে এসে দেখা করছিল। কিন্তু অনুজ যখন ব্যাপারটা জানতে পেরেছিল, সে বিরক্ত হয়েছিল। সে নিজের স্ত্রী বলে মনে করত বিনুকে। বিনুর সমস্ত খরচের ভারও সে নিয়েছিল, তাহলে বিনু তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যাবে কেন? এ অধিকার বিনুর নেই। তার খুব রাগ হয়েছিল বিনুর উপর। সেই জন্য সে 10 মে রাত্রেবেলায় 9টার সময় বিনুর সাথে ফোন কলে কথা বলে। সে বলে যে আমি এক্ষুনি তোমার বাড়িতে আসছি, তোমার সাথে একটু কথা আছে। বিনু তাকে না বলেছিল, কিন্তু অনুজ রাজি হয়নি। আগে যেমন সে জোর করতো, চলে আসতো বাড়িতে, ঠিক তেমনি সেদিনও বাড়িতে চলে আসে। সে বাড়িতে আসবে বলে বিনু তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাচ্চারা সবাই ছোট, কেউ কোনো সন্দেহ করে না।
মায়ের ওপর তো তাদের কোনো সন্দেহই নেই। তারা ঘুমিয়ে পড়ে। রাত্রেবেলায় 10টার সময় অনুজ বিনুর বাড়িতে আসে। বিনু অনুজকে বলে যে, বলো কি বলতে চাইছো? অনুজ বলে যে, ছাদে চলো, সেখানে কিছুক্ষণ গল্প করবো। তারা দুজন ছাদে চলে যায়। ছাদের প্রথমটায় বসে বেশ ভালোভাবেই গল্প চলছিল। এমন সময় অনুজ সেই প্রতিবেশী যুবক যার সাথে এখন বিনুর নতুন সম্পর্ক তৈরি হয়েছে, সেই অশোকের নামে জিজ্ঞেস করতে শুরু করে বিনুকে। বিনু রেগে যায়, উত্তেজিত হয়। বিনুকে অনুজ জিজ্ঞেস করে যে, তুমি আমাকে ঠকিয়ে এইভাবে অশোকের সাথে বন্ধুত্ব করতে পারো না। বিনু বলেছিল যে, আমার হাজবেন্ড যখন কিছু বলে না, তুমি বলার কে? তুমি তো আমার হাজবেন্ড নয়। তোমার সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, আর তোমার সাথে বন্ধুত্ব করার আমার ইচ্ছে নেই। মানুষ যখন বিয়ে করে কারোর সাথে, বিয়ের পরেও কিন্তু নিজের পার্টনারকে ছেড়ে দেওয়ার অধিকার তার থাকে। তাহলে তুমি এমন কে যে তোমাকে আমি ছাড়তেই পারবো না? এই কথা শুনে অনুজ খুব রেগে গেছিল। অনুজ কিন্তু আগে থেকেই প্ল্যানিং করে গেছিল যে বিনুকে শাস্তি দিতে হবে। অনুজের কাছে একটা ধারালো অস্ত্র ছিল। সে হঠাৎ করে সেই অস্ত্র বের করে বিনুর ওপর চড়াও হয়, বারবার বিনুকে আঘাত করে। এক সময় বিনু কিন্তু নিস্তব্ধ হয়ে যায়। বিনুকে তখন তুলে নিয়ে রেলিং পার করে পেছনের একটু ঝোপঝাড় এরিয়া, সেখানে ফেলে দিয়ে বিনুর ফোনটা সঙ্গে করে নিয়ে সে বেরিয়ে গেছিল। নিজের গ্রাম, নিজের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে তার মনে পড়ে যে ফোনটা এবার ভেঙে ফেলে দিতে হবে। সেটাই সে করেছিল। ফোনটাকে একটা পাথর দিয়ে ভালোভাবে ভেঙে ফেলে, সিমটাকেও ভেঙে ফেলে রতেপুরের আগে আরো একটা গ্রাম, সেখানকার একটা নালায় ফেলে দিয়েছে। তারপরে তার মনে হয়েছিল আর কেউ বুঝতে পারবে না যে কে এই ঘটনা ঘটিয়েছে। সে নিশ্চিন্তে নিজের বাড়িতেই ছিল। এদিকে রাত্রেবেলায় 12:30টার পর সঞ্জয় শর্মা বাড়ি ফিরে আসে। আগেও বলেছি, সঞ্জয় শর্মা প্রতিদিনের মতো সেদিনও প্রচুর ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে। এসে সে এক নজর তাকিয়ে নিজের 3 ছেলে মেয়েকে দেখেছিল। তারপরে সে বেহুশ হয়ে খাটে নিজের শোয়ার জায়গায় জামা কাপড় না বদলেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেছিল জ্যোতি শুক্লা, যে ওই বাড়ির ওনার, তার ডাকে। উঠে সে ছুটে সেই পেছনের জায়গা যেখানে বিনুর বডি পড়েছিল সেখানে গিয়ে তাড়াতাড়ি বিনুকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করেছিল, বারবার বিনুকে জাগাতে চেয়েছিল। তখন বিনুর গায়ের বা বিনুর কাপড়ে লেগে থাকা দাগ সঞ্জয় শর্মার গায়েও লেগে গেছিল, যেটা দেখেই পুলিশের তার উপর সন্দেহ হয়েছিল। পরে বোঝা যায় যে সঞ্জয় শর্মা এই ব্যাপারটাতে কালপ্রিট নয়। মেইন যে অভিযুক্ত সে হচ্ছে বিনুর একজন পুরুষ বন্ধু, নাম অনুজ দুবে। পরবর্তীকালে অশোক, যে পাশের বাড়িতে থাকতো, তার সাথেও কথা হয়েছিল। সে পুলিশকে জানিয়েছিল যে সত্যি সত্যি তার সাথে বিনুর একটা সম্পর্ক শুরু হয়েছিল। ঘটনাটা শোনার পরে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।